হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের পদ্য সাম্যবাদী প্রসঙ্গে। যে কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি খ্যাত এদেশের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, সাম্যবাদী কবিতাটি শুরু করার আগে প্রথমেই চলো আমরা এই কবিতার কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বন্ধুরা, কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। নজরুল 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে তার পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। বন্ধুরা, 1316 বঙ্গাব্দে গ্রামের মুক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর শিক্ষকতা করেন কাজী নজরুল ইসলাম। মাত্র 12 বছর বয়সে তিনি লেটর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগাল রচনা করেন। বস্তুত তখন থেকেই সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে তিনি উন্নীত হন। বন্ধুরা, এরপর 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। এছাড়া তার রচিত বিখ্যাত কাব্যসমূহ হল অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা, ছায়ানট ইত্যাদি। বন্ধুরা, এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা হলেন কাজী নজরুল ইসলাম। দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত ও গজল রচনায় তার জুরি মেরা ভার। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। এছাড়া জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। পরবর্তীতে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। এবার চলো তাহলে তার লেখা কবিতা অর্থাৎ সাম্যবাদী কবিতাটি শুরু করা যাক। কবি বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। বন্ধুরা, এখানে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমদর্শিতা বা সমতা, অর্থাৎ কবি এখানে সাম্যের বা সমতার গান গিয়েছেন। যে গানের মাধ্যমে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ, এটি তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি মানবতাকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরেছেন। বন্ধুরা, তিনি আরও বলেছেন, যেখানে মানবতার কথা বলা হয় সেখানে সকল বাধা বিপত্তি ব্যবধান খুঁজে যায়। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি নির্বিশেষে সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানব ধর্মই মুখ্য, অর্থাৎ যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, মানবতাকে যেখানে প্রাধান্য দেওয়া হয়,
যেখানে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। কবি সেই সাম্যের গান গেয়েছেন, অর্থাৎ সেই সমতার কথাই এখানে তিনি বলেছেন। এরপর তিনি বলেছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। বন্ধুরা, এখানে পার্সি বলতে বোঝানো হয়েছে পারস্য দেশের বা ইরানের নাগরিক। এরপর জৈন হচ্ছে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি। এরপর ইহুদি হল প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল, ভিল এগুলো হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। এরপর গারো বলতে বোঝায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো পর্বত অঞ্চলের অধিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ। তারপর কনফুসিয়াস হলেন একজন চীনা দার্শনিক। এখানে মূলত তার অনুসারীদের বোঝানো হয়েছে। এবং চারবাক হচ্ছেন একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। বন্ধুরা, কবি এখানে মূলত নিজেকে প্রশ্ন করেছেন যে তিনি কি একজন পারস্য বা ইরানের নাগরিক, নাকি একজন মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি, নাকি তিনি একজন ইহুদি, নাকি ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী সাঁওতাল, ভিল ইত্যাদি, নাকি তিনি ময়মনসিংহের গারো পর্বত অঞ্চলের অধিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তিনি আসলে কোন জাতি, এটি তিনি নিজেকে প্রশ্ন করেছেন। তিনি আরও বলেছেন যে তিনি কনফুসিয়াস নামক একজন চীনা দার্শনিকের অনুসারী কিনা। এছাড়া এখানে চারবাক নামক একজন ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি হচ্ছেন একজন বস্তুবাদী দার্শনিক। এরা মূলত নাস্তিক, অর্থাৎ আমরা যেসব বিষয় বিশ্বাস করি সেগুলোর প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না, অর্থাৎ তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতেন না। আর আমরা এদের কারো অনুসারী কিনা সেটি তিনি জানতে চেয়েছেন। তাই তিনি বলেছেন, আমরা যা কিছুই হই না কেন, আমরা যে পরিচয় ধারণ করি না কেন, সেটি তিনি নির্দ্বিধায় সকলকে বলতে বলেছেন। বন্ধুরা, কবি আরও বলেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। বন্ধুরা, এখানে জেন্দাবেস্তা হচ্ছে পারস্যের অগ্নি উপাসকের ধর্মগ্রন্থ আবেস্তা ও তার ভাষা হলো জেন্দা। এরপর গ্রন্থ সাহেব হলো শিখদের একটি ধর্মগ্রন্থ এবং পণ্ডশ্রম শব্দের অর্থ হচ্ছে বৃথা পরিশ্রম। বন্ধুরা, কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান ও শিক্ষা অর্জন করছি, যার জন্য আমরা কাঁধে করে বিভিন্ন বই পুস্তক বহন করছি, সেগুলো আবার আমাদের মগজে ধারণ করছি। আবার বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, যেমন মুসলমানদের কোরআন, হিন্দুদের পুরাণ বা বেদ, খ্রিস্টানদের বাইবেল, বুদ্ধদের ত্রিপিটক ইত্যাদি থেকে আমরা যে জ্ঞান আহরণ করে নিজেদের সমৃদ্ধ করছি, অর্থাৎ নানা রকম জায়গা থেকে আমরা নানা কিছু শিখছি, ভাবছি এবং পড়ছি, সেগুলো কি আসলেই আমাদের সমৃদ্ধ করছে কিনা সেটি তিনি জানতে চেয়েছেন। তিনি মূলত আমাদের এই সকল জ্ঞান অর্জনকে বৃথা পরিশ্রম মনে করেন, কেননা আমরা নানা রকম উৎস থেকে যে নানা রকমের জ্ঞান অর্জন করছি সেগুলো আসলে আমাদের প্রকৃত শিক্ষা নয়। এ সকল জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা অযথাই আমাদের মগজকে বা মেধাকে কষ্ট দিচ্ছি বা মস্তিষ্কে চাপ সৃষ্টি করছি। সত্যিকারের যেটা শেখার সেটাই আমরা শিখতে পারছি না, শুধু শুধু মস্তিষ্কে এক ধরনের চাপ সৃষ্টি করছি। সেটিই কবি এখানে বোঝাতে চেয়েছেন। বন্ধুরা, এখানে তিনি বলেন, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। বন্ধুরা, এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা যে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করছি, কিন্তু সেগুলো থেকে আমরা নিজেরাই আবার ভেদাভেদ সৃষ্টি করছি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভালো আছে, কোথায় খারাপ আছে, কোনটা শ্রেষ্ঠ, এসব নিয়ে আমরা মাতামাতি করছি। অর্থাৎ ভালোটা শিখতে গিয়ে আমরা যে তুলনা করছি, তার মাধ্যমে আমরা কাউকে অনেক পিছনে ফেলে দিচ্ছি আর কাউকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।
বন্ধুরা, আর এ কারণেই মূলত কবি এখানে বলেছেন যে দোকানে কেন এ দর কষাকষি, অর্থাৎ এই ভেদাভেদ বা তুলনার কি প্রয়োজন, অথচ আমাদের সামনে পথে ঘাটে আছে মানবতার অনেক নিদর্শন, যেগুলো থেকে আমরা সহজেই শিখতে পারি। এর জন্য কোনো পণ্ডশ্রম করার দরকার নেই বা কোনো দর কষাকষিরও দরকার নেই। আমরা অনায়াসেই চোখ খুললেই দেখতে পারি এইরকম দৃষ্টান্ত। বন্ধুরা, আজ তাহলে কবিতার এ পর্যন্তই থাক। আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লাগছে। তাই সাম্যবাদী কবিতার বাকি অংশ নিয়ে আমরা পরের এপিসোডে বিস্তারিত আলোচনা করব, আর সেখানে আমরা এই কবিতার মূলভাব সম্পর্কেও জানতে পারব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের জাতীয় কবি। সাপ্তাহিক বিজলিতে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে তার কবি খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে থেকেই তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। নজরুল লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পার্সি বলতে এখানে বোঝানো হয়েছে পারস্য দেশের বা ইরানের নাগরিক। জেন্দা বেস্তা হচ্ছে পারস্যের অগ্নি উপাসকের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা হলো জেন্দা।